মলিন আলোয় জীর্ণ এক পুরনো শ্যাওড়া গাছের তলায় বসে আছে এক বৃদ্ধ। তার মুখ ভরা অজস্র রেখা, যেন সময়ের সাক্ষী। পরনে বহু দিনের পুরনো মলিন ধুতি পাঞ্জাবি, আর বৃদ্ধের গলা থেকে ঝুলছে অদ্ভুত রকমের একটা কিছু, যা বেশিরভাগ সময় তার কাপড়ের আড়ালেই ঢাকা থাকে। ঠিক এমন সময় গ্রামের দুজন ছেলে দূরে দাঁড়িয়ে ফিস ফিস করে হাসছে। দেখ দেখ, ওই পাগলা বুড়োটা আবার বসেছে। ওর মাথায় মনে হয় কোনো গন্ডগোল আছে। সারাদিন বিড়বিড় করে, কি সব বলে। কাছে পিঠেই ধান খেতে কাজ করা এক লোক তাদের ধমক দেয়, আই, তোরা যা এখান থেকে, বুড়ো মানুষটাকে জ্বালাতন করিস না। ছেলেগুলো দৌড়ে পালায়। বৃদ্ধ আনমনে শ্যাওড়া গাছের দিকে তাকিয়ে থাকেন, যেন তিনি একা একা কথা বলছেন। সেই ভুল, শেষ ভুল। ওই ভুলের জন্যই সে আবার আসবে, সব শেষ করে দেবে, সব। গ্রামের মানুষ এই বৃদ্ধকে চেনে। এককালে তিনি নাকি নাম করা তান্ত্রিক ছিলেন, কিন্তু কালের স্রোতে সেই বিদ্যে তার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। পরিবার, সংসার, এমনকি মানসিক শান্তিটুকুও। এখন তিনি গ্রামের পথে পথে ঘুরে বেড়ান। মানুষের দয়ায় যা জোটে তা দিয়েই তিনি দিন যাপন করেন। গ্রামের মানুষ তার কথায় কান দেয় না, ভাবে বুড়ো মানুষ, মাথা ঠিক নেই। ঠিক কিছুদিন পর গভীর রাত্রে কয়েকটি লণ্ঠনের আবছা আলোয় গ্রামের প্রান্তে যে জায়গাটি অশুভ বলে পরিচিত, সেখানে কিছু লোক মাটি খুঁড়ছে। তাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত প্রধান গগন সর্দার, আর পাশে দাঁড়িয়ে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী রমেন সাহা। রতন নামে এক শ্রমিক কোদাল দিয়ে মাটি সরিয়ে যাচ্ছে। এই রতন, ভালো করে দেখ, মালপত্তর যা পাবার এই মাটির নিচেই আছে। সর্দার, এই জায়গাটা তো লোকে ভালো চোখে দেখে না। শুনেছি এখানে। আরে রাখো তোমাদের কুসংস্কারের কথা, ওসব বুড়োদের ভুলভাল ধারণা। আসলে এখানে গুপ্তধন পোতা আছে, বুঝলে? ঠিক বলেছ রমেন, আমরা যা কাজ করছি গ্রামের ভালোর জন্যই তো করছি। নতুন প্রজেক্ট হবে, সবার কাজ হবে। একজন বয়স্ক গ্রামবাসী দূরে দাঁড়িয়ে তাদের কাজ দেখছেন। মুখে তার গভীর উদ্বেগের ছাপ। তোমরা ভুল করছো সর্দার, এই জায়গা ঘাটাঘাটি করা ভালো না। পুরনো দিনের কথা মনে রেখো। তুমি থামো দেখি চাচা, ওসব পুরনো ধ্যান ধারণা ছাড়ো। সেই বয়স্ক গ্রামবাসী দীর্ঘশ্বাস ফেলে চলে যান। খনন কার্য চলতে থাকে। হঠাৎ রতনের কোদাল শক্ত কিছুতে ধাক্কা লাগে। এই দেখুন সর্দার, মনে হচ্ছে কিছু একটা আছে। কয়েকজন মিলে মাটি সরিয়ে সেই পুরনো লোহার বাক্সটা বের করে আনে। বাক্সটি ভারী। গগন সর্দার ও রমেন সাহার চোখ মুখে উত্তেজনা। এই তো, এটাই সেই গুপ্তধন। তারা সকলে মিলে বাক্সটি খোলার চেষ্টা করে। বহু কষ্টের বাক্সটির ঢাকনা খোলে, কিন্তু ভেতরে গুপ্তধন নয়, শুধু কিছু শুকনো পাতা, ধুলো আর একটি কালো পাথর দেখা যায়। তাদের মুখ শুকিয়ে যায়। এ কি? এ তো কিছুই নেই। ধুর,
সব ভেস্তে গেল। হতাশ হয়ে গগন সর্দার বাক্সটি ফেলে দেন। কাজ চালিয়ে যাও, নিশ্চয়ই আশেপাশে আরো কিছু আছে। রতন তখনও মাটি খুঁড়ছে। হঠাৎ তার হাতে থাকা কোদালটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। সে চমকে কোদালটা ফেলে দেয়। এটা কি রকম ঠান্ডা লাগছে, যেন বরফের মতন। কোদাল ফেলে দিতেই সে অনুভব করে তার ঘাড়ের কাছে কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে, রতন। রতন চমকে চারিদিকে তাকায়। কেউ নেই, কিন্তু হিমশীতল একটা বাতাস তার পাশ দিয়ে বয়ে যায়। ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। সে চোখ তুলে লণ্ঠনের বাইরের নিকোষ অন্ধকারের দিকে তাকায়। এক পলকের জন্য সে একটি কালো আবছা আকৃতির কিছু দেখতে পায়, এবং যা মুহূর্তেই মিলিয়ে যায়। তারপরে তীব্র ভয়ে রতন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে রতনের বাড়িতে রতন তার বিছানায় শুয়ে আছে। তার বাবা মা চিন্তিত মুখে তার পাশে বসে। গ্রামের ডাক্তার বৈদ্য এসেছেন, কিন্তু কেউ তার অসুস্থতার ঠিক কারণ বুঝতে পারছে না। কি হলো গো আমার বাছার? এমনটা তো কখনো হয়নি। ঠিক বুঝতে পারছি না। শরীর তো তেমন খারাপ দেখাচ্ছে না, কিন্তু আবার জ্ঞানও ফিরছে না। রতন অস্পষ্ট স্বরে কিছু বিড়বিড় করছে। কালো ছায়া, ঠান্ডা হাত। গ্রামের কিছু লোক দরজার বাইরে ভিড় করে দাঁড়িয়ে। তাদের মুখেও আতঙ্ক। শুনেছি রাতে নাকি কিছু একটা দেখেছে খনন করার সময়। ওই জায়গাটা ভালো না। লোভী গগন সর্দার ও রমেনও সেখানে আসেন। তাদের মুখ শুকনো। কি হয়েছে রতনের? জ্ঞান ফেরেনি? না সর্দার, ডাক্তার কিছুই বলতে পারছে না। আমার মনে হয় কিছুদিন কাজ বন্ধ রাখা উচিত। গ্রামে অশান্তি হোক আমরাও চাই না। তারা অনিচ্ছা সত্ত্বেও খনন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই গ্রামের সেই বৃদ্ধ পাগল লোকটি রতনের বাড়ির সামনে এসে চিৎকার করছে, আমি বলেছিলাম, তা সত্ত্বেও তোরা সেই দরজা খুলে দিয়েছিস। ও চলে এসেছে। এটা শুধু শুরু। পুরো গ্রাম উজাড় করে দেবে ও। গ্রামের লোকেরা ভয়ে তার দিকে তাকাচ্ছে। এতদিন তারা তার কথা শোনেনি। রতনের অবস্থা দেখে তাদের মনেও ভয় আর সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এরপর সেদিন রাতে গ্রামের পথ, চারিদিকে এক থমথমে নীরবতা। শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, যা রাতের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলছে। অরুণ নামের এক চাষি তার ক্ষেতে জল দিতে যাচ্ছিল। তার পথের পাশেই সেই নিষিদ্ধ খননস্থল, যেখানে সেদিন ঘটেছিল এক অশুভ ঘটনা। অরুণের বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করছে। একটা ভয় তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। আজ রাতে যেন সবকিছু কেমন শান্ত, অথচ বুকের ভিতরটা ধুকপুক করছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে অনুসরণ করছে। সে সেই খননস্থলের কাছাকাছি আসতেই তার সামনে এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। লণ্ঠনের আবছা আলোয় অন্ধকারের ভেতর থেকে একটি অস্পষ্ট বিকৃত ছায়ামূর্তি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে, যেন তাকে গ্রাস করতে চাইছে।
ছায়াটি খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। তার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু এক তীব্র কালো উপস্থিতি। অরুণের মুখ ভয়ে বিবর্ণ হয়ে যায়, তার শ্বাস আটকে আসে। এ এ এ কি? এটা এটা কি? ঠিক সেই মুহূর্তে যখন সেই ছায়াটি তার অরুণের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে সেই গ্রামের বৃদ্ধ পাগল বিদ্যুতের মতো অরুণের সামনে এসে দাঁড়ায়। তার হাতে সেই জিনিসটি ধরা, যেটি সে সব সময় গলায় ধারণ করে রাখত, যা এখন বাতাসের মধ্যে এক অদ্ভুত তেজদীপ্ত আভা ছড়াচ্ছে। সাহস তাকে তো সামনে আয়, থেমে গেলি কেন? এই বুড়ো তান্ত্রিক বেঁচে থাকতে তুই এই গ্রামের কারো কিচ্ছুটি করতে পারবি না। তোর বিনাশ আমি করবই। বৃদ্ধকে দেখা মাত্রই সেই অশুভ মূর্তি হাওয়ায় বিলীন হয়ে যায়। যেন কোনো পিশাচের উপস্থিতি এক মুহূর্তে বিলীন হয়ে যায়। বৃদ্ধ অরুণের দিকে একবারও না তাকিয়ে নিজের মনেই বলতে থাকেন, বলেছিলাম না সে আসবে, সে চলে এসেছে। এবার সে সব শেষ করবে, উজাড় করবে এই গ্রামকে সে। এই কথাগুলো বলেই বৃদ্ধ সেখান থেকে চলে যান। তার পদধ্বনি রাতের নিস্তব্ধতায় মিলিয়ে যায়। প্রাণ ফিরে পেয়ে অরুণ প্রাণপ্রণে গ্রামের দিকে ছুটে পালায়। পরের দিন বিকেলে অরুণের বাড়ি। অরুণের অবস্থাও রতনের মতোই, সেও বিছানায় শয্যাশায়ী। সে ভাঙা ভাঙা গলায় রাতের ঘটনাগুলো বলছে। গ্রামবাসীর মনে ভয়ে আর আতঙ্ক ছেয়ে গেছে। গগন সর্দার ও রমেন সাহা বুঝতে পেরেছেন তারা কত বড় ভুল করেছে। কালো চোখ, ভয়ানক বৃদ্ধ বৃদ্ধ পাগল বাঁচালো। তাহলে ওই বৃদ্ধ পাগলের কথাই সত্যি? আমাদের উচিত তার কাছে যাওয়া। তিনিই হয়তো এর কোনো সমাধান দিতে পারবেন। গ্রামের সকলেই আজ রাতেই সেই বৃদ্ধের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে সেই দিন রাত্রে একদিকে যখন গ্রামের মানুষ বৃদ্ধের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, অন্যদিকে বৃদ্ধতান্ত্রিক একা একাই হেঁটে চলেছেন সেই নিষিদ্ধ খননস্থলের দিকে। আজ তার গলায় সেই অদ্ভুত জিনিসটি নেই। তার মুখ দৃঢ় সংকল্পে ভরা, যেন তিনি এক চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছেন। ঠিক কিছুক্ষণ পর সে ঠিক সেই জায়গায় এসে দাঁড়ায়। এদিকে গ্রামের মানুষজন বৃদ্ধের খোঁজে সেই পুরনো শেওড়া গাছের তলায় আসে, কিন্তু সেখানে তাকে দেখতে পায় না। হঠাৎ তারা দূর থেকে একটি আর্তনাদ শুনতে পায়। তাদের বুঝতে বাকি থাকে না সেই আওয়াজ ওই নিষিদ্ধ খননস্থলের দিক থেকে আসছে। তারা সকলে ছুটে যায় সেই দিকে। গ্রামের মানুষ যখন সেই নির্দিষ্ট খননস্থলের খানিকটা দূরে এসে পৌঁছয়, তখন তারা এক অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হয়। সেখানে একটি চিতা জ্বলছে,
আর তার লেলিহান শিখা রাতের অন্ধকারের বুক চিরে আকাশের দিকে উঠছে। চিতার আগুনে দগ্ধ হচ্ছে তাদের গ্রামেরই সেই বৃদ্ধ পাগলের নিথর দেহ। তার শেষ চিহ্নটুকুও যেন আগুনের শিখায় বিলীন হয়ে যাচ্ছে। চিতার পাশে সম্পূর্ণ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এক সৌম্য দর্শন সাধু। তার পরনে গেরুয়া বসন, তার চোখে গভীর শান্তি, মুখে এক নির্মল হাসি। এই সাধুকে গ্রামবাসী আগে কখনো দেখেনি। আপনি আপনি কে? আর আমাদের গ্রামের বৃদ্ধ? সাধু শান্তভাবে চিতার দিকে ইশারা করেন। ইনি তোমাদের গ্রামের সেই বৃদ্ধ, আর আমি তারই তান্ত্রিক গোষ্ঠীর একজন প্রতিনিধি। আমি জানতাম এই দিনটি আসবে। যখনই কোনো অশুভ শক্তি জাগ্রত হয়, আমাদের গোষ্ঠীর কোনো না কোনো সদস্যকে আত্মহতি দিতে হয়, তাকে বিনাশ করবার জন্য। এরপর সাধু তাদের সমস্ত রহস্য খুলে বলেন। তার প্রতিটি শব্দে ফুটে ওঠে এক প্রাচীন ইতিহাস, যা গ্রামবাসীর কাছে এতদিন ছিল অজানা। যে পিশাচকে তোমরা আজ দেখেছ, সে ছিল এক প্রাচীন অশুভ শক্তি। অনেক বছর আগে আমরা এই গোষ্ঠীর শক্তিশালী তান্ত্রিকরাই নিজেদের জীবন বাজি রেখে ওই বাক্সের মধ্যে তাকে বন্দি করেছিলাম। তোমাদের এই বৃদ্ধ ছিলেন আমাদেরই একজন, সেই প্রাচীন গোষ্ঠীর শেষ রক্ষক। তার পূর্বপুরুষেরাও এই গ্রামের পাহারাদারি করেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। সাধু গভীর শ্বাস নেন। আমরা তান্ত্রিকরা সংসার জীবন থেকে দূরে থাকি। এই কারণেই সংসার আমাদের দুর্বলতা, আমাদের মোক্ষ লাভের পথে বাধা। তোমাদের এই বৃদ্ধ একদা সংসারী ছিলেন। সেই পিশাচকে প্রথমবার সম্পূর্ণরূপে বন্দী করতে গিয়েই সেই পিশাচ তখন তার ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করেছিল, আর তাতেই তোমাদের এই বৃদ্ধের গোটা পরিবার প্রাণ হারিয়েছিল। পিশাচ শুধু তাকে মারতে পারেনি, কারণ তার গলায় সব সময় ঝোলানো থাকতো সেই অস্ত্র যা আমাদের গোষ্ঠী তাকে রক্ষা করার জন্য দিয়েছিল। সেই বিভীষিকাময় আঘাত বৃদ্ধকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল, কিন্তু তাকে হত্যা করতে পারেনি। সে সেই দিন থেকেই জ্বলন্ত জীবন্ত লাশে পরিণত হয়েছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল এই পিশাচকে ধ্বংস করা। সেই দিন থেকেই সে জানত মানুষ তার লোভের বশে একদিন না একদিন সেই বাক্স আবার খুলবে। তাই এত বছর ধরে তোমাদের উপেক্ষা লাঞ্ছনা সয়েও সে এই গ্রাম পাহারা দিচ্ছিল, তোমাদের সকলকে সতর্ক করে যাচ্ছিল। সে জানত এই দিনটি আসবেই, তাই সে তার সেই অস্ত্র নিয়ে বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল পিশাচের সঙ্গে এই চূড়ান্ত লড়াইয়ের জন্যে। কিন্তু আজ যখন সে বুঝতে পারল পিশাচ বেরিয়ে এসেছে এবং সে গ্রামের ক্ষতি করবে, তখন সে তার নিজের রক্ষাকারী কবচ খুলে ফেলে নিরস্ত্র অবস্থায় পিশাচের মুখোমুখি হয়। কারণ সে জানত পিশাচকে জীবিত রাখা মানেই গ্রামের ঘোর বিপদ ডেকে আনা। তাই সে নিজের জীবন দিয়ে হলেও পিশাচকে শেষ করতে চেয়েছিল, শুধু তোমাদেরকে রক্ষা করার জন্য। আয়, যদি সাহস থাকে তো আমার সাথে লড়াই করে দেখ। গ্রামের নিরীহ মানুষগুলোর উপর নিজের ক্ষমতা দেখিয়ে নিজেকে খুব বাহাদুর পিশাচ ভাবছিস? আয়, আজ আমি একা এসেছি, আমার হাতে কিছুই নেই। আয়,
আজই হবে শেষ লড়াই। ঠিক তখনই চোরের মতো চুপ করে সেই পিশাচ বৃদ্ধের পেছনে এসে দাঁড়ায় এবং সেই পিশাচ তার তীক্ষ্ণ নখ দিয়ে বৃদ্ধের পিঠে 3টি গভীর আঁচড় দেয়। বৃদ্ধের জীর্ণ শরীর থেকে উষ্ণ রক্ত মাটির উপর গড়িয়ে পড়ে। যন্ত্রণা বৃদ্ধের মুখে ফুটে ওঠে, কিন্তু তার সংকল্প একটুও টলেনি। বৃদ্ধ পিছনে ফিরে দেখেন, তার সামনে সেই পিশাচ দাঁড়িয়ে। তার কালো চোখগুলো যেন অন্ধকারের গভীর থেকে বৃদ্ধকে গ্রাস করতে চাইছে। বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে তার ধুতিতে বাঁধা সেই অদ্ভুত জিনিসটি বের করেন, যেটা তিনি সব সময় গলায় পরে থাকতেন। তিনি তার সমস্ত শক্তি একত্রিত করে জীবনের শেষ বিন্দুটুকু দিয়ে সোজা গিয়ে সেই পিশাচের বুকে সেটি গেঁথে দেন। সঙ্গে সঙ্গে পিশাচের শরীর থেকে এক বিকট আর্তনাদ বেরিয়ে আসে, যা রাতের আকাশ কাঁপিয়ে দেয়। তার কালো ছায়া মূর্তিমান হয়ে ওঠে এবং এক মুহূর্তে আলোর ঝলকানি দিয়ে পিশাচের দেহ বাতাসে মিলিয়ে যায়। তার জায়গায় শুধু এক শূন্যতা বিরাজ করে। পিশাচের মৃত্যুর সঙ্গে সঙ্গে বৃদ্ধ যেন তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে সেই সাধুর কথা শুনছিল। তাদের চোখ অশ্রুসিক্ত, তাদের মাথা লজ্জায় অবনত। তারা বুঝতে পারল যে মানুষটিকে তারা পাগল ভেবে দিনের পর দিন অবহেলা করেছে, গালিগালাজ করেছে, সেই মানুষটিই তাদের গ্রামকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। বৃদ্ধের আত্মত্যাগের স্মৃতি এবং সেই ভয়াবহ রাত গ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল।